জাদুর শো দেখলে আমাদের মনে হয় সবকিছু যেন শূন্য থেকে তৈরি হচ্ছে। চোখের সামনে একটা রুমাল থেকে পায়রা বেরিয়ে আসে আর আমরা স্রেফ মুগ্ধ হয়ে দেখি। কোনো যুক্তি খুঁজি না, শুধু ম্যাজিকটা উপভোগ করি। গান শোনার অভিজ্ঞতাটাও কি ঠিক এরকম নয়? মানে হুট করে একটা নির্দিষ্ট সুর কানে আসে আর নিমিষেই আমাদের মন ভালো হয়ে যায়, কিংবা হয়তো অজান্তেই বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা তৈরি হয়। মনে হয় যেন জাদুকর তার টুপি থেকে কোনো একটা ইমোশন বের করে আনলো। বিষয়টা সত্যিই সেরকম মনে হয়। সুর, তাল আর কণ্ঠের যে একটা মায়াজাল, সেটাকে আমরা একটা সম্পূর্ণ জাদুকরী বা আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবেই নিতে পছন্দ করি। এর পেছনের যে একটা নিখুঁত কাঠামো বা মেকানিজম থাকতে পারে, সেটা নিয়ে আমরা ভাবিই না। ঠিক সেটা নিয়ে খুব একটা ভাবার প্রয়োজন আমরা বোধ করি না। আর সত্যি বলতে কি, শিল্পের তো সেটাই সার্থকতা, যেখানে তার নির্মাণ শৈলীটা চোখের আড়ালে থাকে আর শুধু অনুভূতিটাই সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর অন্বেষণের মূল লক্ষ্যই হল সেই অদৃশ্য নির্মাণ শৈলীটাকে ব্যবচ্ছেদ করা। আমাদের হাতে থাকা মাস্টারিং কর্ড প্রোগ্রেশনস নামক সোর্স মেটেরিয়ালগুলো ঘাটতে গিয়ে একটা দারুণ ব্যাপার সামনে এসেছে। তো আমরা আজকে মিউজিকের পেছনের এই জাদুকরী বাক্য গঠনটা ডিকোড করতে যাচ্ছি। কিভাবে মাত্র ৩টি বা ৪টে কোর্ডের একটা নির্দিষ্ট গাণিতিক বিন্যাস আমাদের আনন্দ, দুঃখ বা উত্তেজনার মতো আবেগগুলোকে একেবারে রিমোট কন্ট্রোলের মতো নিয়ন্ত্রণ করে, তার পেছনের বিজ্ঞান আর সাইকোলজি উন্মোচন করাই আজকে আমাদের মিশন। এটা আসলে একটা বিশাল প্যারাডাইম শিফট, কারণ আমরা সাধারণত ভাবি আবেগ হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার। কিন্তু মিউজিক থিওরি প্রমাণ করে যে এই আবেগকে খুব সুনির্দিষ্টভাবে প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং করা সম্ভব। আচ্ছা, ঠিক এই জায়গাটাতেই আমার একটু খটকা লেগেছে। মানে আলোচনার শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু রোম্যান্টিক ধারণা ভেঙে চুরমার হয়ে যায়। কোনটা? এই যে আমরা অনেকেই হয়তো ভাবি যে একজন সুরকার যখন গিটারে বা পিয়ানোতে বসে সুর তোলেন, তখন তিনি হয়তো নিজের আবেগের বশবর্তী হয়ে র্যান্ডমলি যে কোনো একটা কর্ডের পর অন্য একটা কর্ড বাজান। কিন্তু ব্যাপারটা তো মোটেও তা নয়। না না, একদমই না। কর্ডগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম বা ক্রমানুসারে সাজাতে হয়, আর এই সাজানোর নিয়মটিকেই বলা হচ্ছে কর্ড প্রোগ্রেশন। এখন আমার প্রশ্ন হলো, যদি সবকিছুই একটা নির্দিষ্ট নিয়মের ছকেই বাধা থাকে, তাহলে মিউজিকের স্বকীয়তা বা ক্রিয়েটিভিটি কোথায় রইল? আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু একটু অন্যভাবে চিন্তা করা যাক। ধরুন ভাষার ক্ষেত্রে আমরা কি করি? আমাদের তো একটা নির্দিষ্ট ব্যাকরণ মেনে চলতে হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আমরা যখন কথা বলি তখন শব্দের পর শব্দ এমনভাবে সাজাই যেন তার একটা অর্থ দাঁড়ায়। এখন ব্যাকরণ আছে মানেই কি শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথের লেখা যান্ত্রিক হয়ে গেছে? ও আচ্ছা, না, তা তো হয়নি। মোটেও না। ব্যাকরণ শুধু কাঠামোটা দেয়, আর সেই কাঠামোর ভেতরেই আসল শিল্পটা তৈরি হয়। মিউজিকের ক্ষেত্রেও হুবহু একই বিষয় কাজ করে। তার মানে আপনি বলতে চাইছেন, মিউজিকেরও ভাষার মতো নিজস্ব একটা সিনট্যাক্স বা বাক্য গঠনের নিয়ম আছে? একদমই তাই। ভাষার ক্ষেত্রে যেমন সবচেয়ে মৌলিক একক হল বর্ণ বা লেটার, মিউজিকের ক্ষেত্রে সেটা হল সিঙ্গল নোটস। যেমন ধরুন কিবোর্ডের একটা নির্দিষ্ট সি নোট। আচ্ছা। শুধু একটা বর্ণ দিয়ে যেমন খুব বেশি কিছু বোঝানো যায় না, তেমনি শুধু একটা নোট দিয়েও পূর্ণাঙ্গ আবেগ প্রকাশ করা কঠিন। এরপর কয়েকটি নোটস নির্দিষ্ট গাণিতিক দূরত্বে একসাথে বাজিয়ে তৈরি হয় শব্দ বা কর্ড, যেমন সি মেজর কর্ড। রাইট। আর এই যে কয়েকটা কর্ড, এগুলোকে যখন একটা নির্দিষ্ট নিয়মে বা ক্রমানুসারে সাজানো হয়, তখন তৈরি হয় একটি মিউজিক্যাল বাক্য। আর এই মিউজিক্যাল বাক্যটিকেই আমরা বলছি কর্ড প্রোগ্রেশন। বিষয়টা একটু গভীরভাবে ভাবলে মাথা ঘোরানোর মতো। আমরা যখন কোনো গানের লিরিক্স শুনি, তখন তো শুধু সেই কথার অর্থটাই বোঝার চেষ্টা করি। কিন্তু গায়কের গলার পেছনের মিউজিকটা যে সমান্তরালভাবে নিজস্ব ভোক্যাবুলারি ব্যবহার করে আরেকটা গল্প বলে যাচ্ছে, হ্যাঁ, সেটাই তো আসল ম্যাজিক। সেটা তো আমরা সেভাবে খেয়ালই করি না। লিরিক্স হয়তো বলছে আমি খুব সুখে আছি, কিন্তু পেছনের কর্ড প্রোগ্রেশন হয়তো এমনভাবে সাজানো যে সেটা একটা চাপা কষ্টের ইঙ্গিত দিচ্ছে। আর ঠিক এই কারণে একটা ভালো গান এতটা শক্তিশালী হয়। লিরিক্স আমাদের মস্তিষ্কের ভাষাগত অংশকে উদ্দীপ্ত করে, কিন্তু এই যে মিউজিক্যাল বাক্য বা কর্ড প্রোগ্রেশন, এটা সরাসরি ইমোশনে হিট করে। একদম, এটা সরাসরি আমাদের লিম্বিক সিস্টেমে আঘাত করে, যা আমাদের আবেগের মূল কেন্দ্র। আর এই আবেগ তৈরি করার জন্য মিউজিশিয়ানরা এই বাক্যগুলো একে অপরের কাছে খুব দ্রুত কিভাবে প্রকাশ করেন, সেটা বোঝাটা এই কাঠামোর একটা বড় অংশ। হ্যাঁ, আর এখানে আসে রোমান সংখ্যার ধারণা।
আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলোতে একটা চমৎকার সিস্টেমের কথা বলা হয়েছে। জি, ওই নাম্বার সিস্টেমটা। হ্যাঁ, মিউজিকের এই বাক্যগুলো লেখার জন্য মিউজিশিয়ানরা কর্ডের নাম ধরে সবসময় কথা বলেন না। সি মেজর স্কেলে 60টি কর্ডকে বোঝানোর জন্য তারা নামের বদলে রোমান সংখ্যা ব্যবহার করেন, যেমন 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, আর এখানে বড় হাতের অক্ষর দিয়ে মেজর কর্ড এবং ছোট হাতের অক্ষর দিয়ে মাইনর কর্ড বোঝানো হয়। রাইট। কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হচ্ছে, এত সুন্দর নাম থাকতে হুট করে অঙ্কের এই প্রাচীন রোমান সংখ্যায় যাওয়ার দরকার কি? এটা কি সাধারণ মানুষকে মিউজিক থিওরি থেকে দূরে রাখার কোনো চেষ্টা, মানে ইচ্ছে করে কঠিন করা? না না, আপাত দৃষ্টিতে এটাকে একটা জটিল সাংকেতিক ভাষা মনে হলেও এর পেছনের কারণটা কিন্তু একেবারেই ব্যবহারিক। এটা আসলে মিউজিকের দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকর একটা শর্টকাট। শর্টকাট? কিভাবে? ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। ধরুন একটা গান সি মেজর স্কেলে তৈরি। এখন যিনি গাইবেন তার গলার রেঞ্জ বা পিচ হয়তো ওই স্কেলে মিলছে না। তাকে হয়তো গলার সুবিধার্থে জি মেজর বা ডি মেজর স্কেলে গাইতে হবে। ও আচ্ছা, যাকে মিউজিশিয়ানরা সাধারণত স্কেল চেঞ্জ বা ট্রান্সপোজ করা বলেন, তাই তো? ঠিক ধরেছেন। এখন গায়কের গলার রেঞ্জ অনুযায়ী স্কেল পরিবর্তন করলে তো কর্ডের নামগুলো পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ, সি মেজর স্কেলের প্রথম কর্ড তো সি, কিন্তু জি মেজর স্কেলের প্রথম কর্ড হয়ে যাবে জি। এক্স্যাক্টলি। এখন যদি কাগজের ওপর শুধু কর্ডের নামগুলো লেখা থাকে, তাহলে স্কেল বদলালেই পুরো খাতাটা নতুন করে লিখতে হবে। প্রত্যেকটা মিউজিশিয়ানকে নতুন করে হিসাব করতে হবে। উফ, সেটা তো মহা ঝামেলার। হ্যাঁ, কিন্তু যদি আমরা ফ্যামিলির ভেতরের সম্পর্কটাকে প্রাধান্য দিই, অর্থাৎ রোমান নাম্বার ব্যবহার করি, তাহলে ফর্মুলাটা কখনোই বদলায় না। 1 নম্বর কর্ডের জায়গায় 1 নম্বর কর্ডই থাকবে, সেটা যে স্কেলই হোক না কেন। ও দারুণ! তার মানে এই রোমান সংখ্যাগুলো আসলে কোনো নির্দিষ্ট সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে না, বরং তারা একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ডের সম্পর্ক বা রিলেটিভ পিচকে রিপ্রেজেন্ট করছে। একদম ঠিক। গণিতের রোমান সংখ্যা এখানে মিউজিশিয়ানদের জন্য একটা ইউনিভার্সাল ট্রান্সলেটর হিসেবে কাজ করছে। যদি বলা হয় এই গানের প্রোগ্রেশন 1, 4, 5, তবে স্কেল যাই হোক না কেন, ড্রামার থেকে শুরু করে বেস বাদক সবাই বুঝে যাবে গানটার গঠন কেমন। ঠিক তাই। এটা অনেকটা বিল্ডিংয়ে ব্লুপ্রিন্টের মতো। আপনি বিল্ডিংটা ঢাকায় বানাচ্ছেন নাকি নিউ ইয়র্কে, সেটা কোনো বিষয় না, ব্লুপ্রিন্ট একই থাকবে। আর এই নাম্বার সিস্টেম দিয়ে কিভাবে ফর্মুলা তৈরি হয় তা জানার পর সবচেয়ে কৌতূহলোদ্দীপ্য প্রশ্নটি সামনে আসে। হ্যাঁ, সাইকোলজির ব্যাপারটা। রাইট। কেন এই নির্দিষ্ট নম্বরগুলো বা কোডের এই গাণিতিক অবস্থানগুলো মানুষের আবেগের উপর এত তীব্র প্রভাব ফেলে? আর এখানেই মিউজিকের ব্যাকরণ সরাসরি সাইকোলজির সাথে যুক্ত হয়। এই জায়গাটাতেই আমার মনে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে। মানে সোর্স থেকে যেটা দেখলাম, একটি ভালো কর্ড প্রোগ্রেশন আসলে একটা গল্পের মতো। একদম একটা জার্নির মতো। গল্পের যেমন শুরু থাকে, মাঝখানে একটা দ্বন্দ্ব বা উত্তেজনা থাকে এবং শেষে একটা সমাধান বা ক্লাইম্যাক্স থাকে, মিউজিকেও ঠিক তাই। এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় টেনশন অ্যান্ড রিলিজ বা টেনশন এবং রিলিজ। কিন্তু এই বিষয়টা ঠিক কিভাবে কাজ করে? মিউজিক তো আর কোনো দৃশ্যমান বস্তু নয় যে সেটা আমাদের ফিজিক্যাল বা মেন্টাল টেনশন দেবে। এটা খুব চমৎকার একটা পয়েন্ট। মিউজিক দৃশ্যমান না হলেও এর একটা ভৌত অস্তিত্ব আছে। সাউন্ড মূলত বাতাসে ভেসে আসা কিছু ফ্রিকোয়েন্সি বা কম্পন, আর আমাদের মস্তিষ্ক এই কম্পনগুলোর মধ্যকার গাণিতিক অনুপাত বুঝতে পারে। অবচেতনভাবেই বোঝে, তাই না? হ্যাঁ, অবচেতনভাবেই। যখন এই অনুপাতগুলো সরল হয় তখন আমাদের ভালো লাগে, শান্ত লাগে, আর যখন অনুপাতগুলো জটিল হয় তখন আমাদের মস্তিষ্ক একটা অস্থিরতা অনুভব করে। এইটাই টেনশন। এই বিষয়টা বোঝার জন্য আমাদের কর্ডগুলোর মনস্তাত্ত্বিক চরিত্র বুঝতে হবে। যেমন ধরুন 1 নাম্বার কর্ড বা রোমান 1, একে বলা হয় দ্য হোম বা নিজের বাড়ি। হোম, তার মানে প্রোগ্রেশন সাধারণত এখান থেকেই শুরু হয়। এই কর্ডটি বাজালে একটা শান্তি বা পূর্ণতার অনুভূতি হয়। রাইট। মনে হয় সব ঠিক আছে, আমরা একটা নিরাপদ এবং স্থিতিশীল জায়গায় আছি। একদম। এরপর আসে 4 এবং 6 নাম্বার কর্ড। এগুলোকে বলা যায় দ্য জার্নি। এই কর্ডগুলো হলো বাড়ির বাইরে বের হওয়া। এরা গানে নতুন ইমোশন, একটা অ্যাডভেঞ্চার বা হয়তো একটু স্যাড ফিল যোগ করে। মানে আপনি বাড়ি থেকে বের হয়ে অজানা কোনো রাস্তায় হাঁটতে শুরু করেছেন। এখানে আপনি আর পুরোপুরি নিরাপদ নন, কিন্তু একটা উত্তেজনা আছে। ঠিক তাই। আর এরপরই আসে সেই মোক্ষম জায়গাটি, 5 নাম্বার কর্ড বা 5। একে বলা হচ্ছে দ্য টেনশন।
এটি হলো সবচেয়ে উত্তেজনার জায়গা, একটা পাহাড়ের চূড়া বা ঝড়ের মতো। এই 5 নাম্বার কর্ড বাজালে মানুষের ব্রেন অবচেতনভাবে একটা প্রচণ্ড অস্থিরতা অনুভব করে। কিন্তু আমার প্রশ্ন হলো, ঠিক কি কারণে 5 নম্বর কর্ড দিয়ে এত শক্তিশালী, কেন অন্য কোনো কর্ড এই কাজটা করতে পারে না? এর কারণটা লুকিয়ে আছে শব্দবিজ্ঞানে। 5 নম্বর কর্ডের ভেতরে এমন একটা নির্দিষ্ট নোট বা স্বর থাকে যাকে বলা হয় লিডিং টোন। এই নোটটি ফ্রিকোয়েন্সি আমাদের 1 নম্বর কর্ডের মূল নোটের একদম কাছাকাছি থাকে। আচ্ছা। গাণিতিকভাবে এরা এত কাছাকাছি থাকে যে এই নোটটা বাজলে আমাদের কানের ভেতর একটা শ্রবণগত অসম্পূর্ণতা তৈরি হয়, অনেকটা রাবার ব্যান্ডকে টেনে ধরে রাখার মতো অবস্থা। ও, দারুণ একটা অ্যানালজি তো এটা। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই চায় এই রাবার ব্যান্ডটা যেন ছেড়ে দেওয়া হয়, যেন সেই কাছাকাছি থাকা মূল নোটটাতে গিয়ে স্বরটা মিলে যায়। মস্তিষ্ক এই সমাধানটা খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। ব্যাপারটা অভাবনীয়। তার মানে 5 নাম্বার কর্ডটি আমাদের ব্রেনের সাথে আক্ষরিক অর্থেই একটা সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল গেম খেলছে। একদম। ব্রেন জানে যে এই অস্থিরতার একমাত্র সমাধান বা অ্যান্টিডট লুকিয়ে আছে ওই 1 নাম্বার কর্ডে বা হোমে। 5 নাম্বার থেকে 1 নাম্বারে ফিরে আসলেই সেই কাঙ্ক্ষিত স্বস্তিটা মেলে। যেন অনেকক্ষণ পানির নিচে শ্বাস আটকে রাখার পর হঠাৎ করে মাথা তুলে একটা লম্বা শ্বাস নেওয়ার সুযোগ পাওয়া গেল। এক্স্যাক্টলি, ঠিক এই তুলনাটাই পারফেক্ট। আর এই যে টেনশন তৈরি করা এবং তারপর সেটাকে রিলিজ করা, এটাই হলো পৃথিবীর সমস্ত মহান মিউজিকের মূল ভিত্তি। আপনি শ্রোতাকে একটা শান্ত জায়গা থেকে বের করে আনবেন, তাকে একটা ইমোশনাল রোলার কোস্টারে চড়াবেন। তার ভেতরে একটা চরম অস্থিরতা তৈরি করবেন। হ্যাঁ, এবং তারপর তাকে আবার শান্তিতে ফিরিয়ে দেবেন। এটাই কর্ড প্রোগ্রেশনের মূল সাইকোলজি। রাইট। এখন বুঝতে পারছি কেন কোনো গানে যখন আমরা খুব উত্তেজনা বা ইমোশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই, তখন আমাদের বুকের স্পন্দন বেড়ে যায়। মূলত ওই 5 নাম্বার কর্ড বা টেনশন কর্ড আমাদের ব্রেনকে সেই সিগন্যালটা দেয়। একদম ঠিক। আর এই সাইকোলজি সূত্রটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গানগুলোতে কিভাবে ব্যবহার করা হয়েছে তা বুঝতে হলে আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা টার্মের দিকে তাকাতে হবে, দ্য ম্যাজিক প্রোগ্রেশন। হ্যাঁ, আধুনিক পপ কালচারের সবচেয়ে বড় অস্ত্র। এটা সত্যি অবাক করার মতো যে পপ, রক, কান্ট্রি থেকে শুরু করে হাজারো হেড গান শুধু একটি মাত্র ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে, আর তা হল 1-5-6-4। রাইট। সি মেজর স্কেলে যদি হিসাব করি তাহলে এই কর্ডগুলো হলো প্রথমে সি, তারপর জি, এরপর এ মাইনর এবং সবশেষে এফ। এই প্রোগ্রেশনটি এত পপুলার হওয়ার কারণ হল এটি ওই টেনশন অ্যান্ড রিলিজের একদম পারফেক্ট একটা ইকোসিস্টেম তৈরি করে। এটা শুধু একটা মিউজিক্যাল বাক্য নয়, এটা আস্ত একটা ইমোশনাল জার্নি। এই জার্নিটা যদি একটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে এটি শুরু হয় একটি আনন্দ বা পজিটিভিটি দিয়ে। কারণ সি হলো 1 নাম্বার কর্ড বা আমাদের হোম। এরপর আমরা সোজা চলে যাই জিতে বা 5 নাম্বার কর্ডে, যেটা ওই টেনশনের জায়গা। হ্যাঁ, আপনি একটু আগেই যেমনটা বললেন, এটা একটা টেনশন বা রাবার ব্যান্ড টেনে ধরার মতো অবস্থা তৈরি করে। এরপর আসে এ মাইনার, যেটা 6 নাম্বার কর্ড, এবং এটি মাইনার হওয়ায় একটা ইমোশনাল বা স্যাড ফিলে নিয়ে যায়। হ্যাঁ। আর সবশেষে আসে এফ, অর্থাৎ 4 নাম্বার কর্ড, যেটা একটা আশার সঞ্চার করে এবং আবার শুরুতে মানে ওই সি কর্ডে ফিরে যাওয়ার একটা রাস্তা বা ব্রিজ তৈরি করে দেয়। একদম নিখুঁত একটা সাইকেল। এই 4টি কর্ডের মধ্যে মানুষের জীবনের প্রায় পুরো একটা সাইকেল লুকিয়ে আছে। আপনি খেয়াল করলে দেখবেন একটা গানের মধ্যে আনন্দ, উত্তেজনা, বিষাদ এবং আবার নতুন করে শুরু করার আশা, এই সবগুলো আবেগ যখন মাত্র কয়েক সেকেন্ডের একটা লুপে বারবার বাজতে থাকে তখন শ্রোতা মোহগ্রস্ত হয়ে যায় অবচেতনভাবেই। হ্যাঁ, এজন্যই এই প্রোগ্রেশনটি শুনলে আমাদের এত আপন মনে হয়, যেন এই গল্পটা আমাদের নিজেদেরই। কিন্তু এই ম্যাজিক প্রোগ্রেশনের পাশাপাশি আর একটা জাদুকরি ট্রিক আমাদের সামনে এসেছে সোর্স থেকে, যাকে বলা হয়েছে মুড হ্যাকিং। ও, এটা তো দারুণ একটা কনসেপ্ট। আমি স্বীকার করছি, এই বিষয়টা পড়ার পর মিউজিক সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পুরোই বদলে গেছে। মানে কর্ড একদম সেম থাকবে, উপাদানগুলো একই থাকবে, মানে ওই 1-5-6-4 কর্ডগুলোই ব্যবহার করা হবে, কিন্তু শুধু তাদের বাজানোর শুরুর জায়গাটা চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ, এখানেই হচ্ছে মিউজিক্যাল কনটেক্সট বা প্রেক্ষাপটের জাদু। এখানে আমরা 1 নাম্বারের বদলে শুরু করব 6 নাম্বার কর্ড থেকে। আচ্ছা। তাহলে প্রোগ্রেশনটি দাঁড়ায় 6-4-1-5। সি মেজর স্কেলে এটি হবে এ মাইনার, তারপর এফ, এরপর সি এবং শেষে জি।
আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো শুধু এই শুরুর পয়েন্টটা পরিবর্তন করার কারণে পুরো গানের মুড 180 ডিগ্রি ঘুরে যায়। পুরো উল্টে যায়। আগেরটিতে যেখানে একটা হ্যাপি বা এপিক ফিল ছিল, এখন পুরো মুডটাই স্যাড, ডার্ক বা মেলানকলিক হয়ে যায়। আমাদের মেটেরিয়াল জানাচ্ছে হার্ড রক, মেটাল থেকে শুরু করে অনেক বিখ্যাত ইমোশনাল গান এই প্রোগ্রেশনে তৈরি। কিন্তু আমার প্রশ্ন হলো, উপাদান তো একই, সি মেজর স্কেলের সেই একই কর্ডগুলো, তাহলে মুডটা এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে কিভাবে? এর কারণ হল টোনাল সেন্টার বা অভিকর্ষজ কেন্দ্র। যখন আমরা 1 নম্বর থেকে শুরু করি, তখন আমাদের মস্তিষ্ক সেই 1 নম্বর বা মেজর কর্ডটিকে পুরো মিউজিক্যাল পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরে নেয়। আচ্ছা। তখন মনে হয় পৃথিবীটা আলো বা আনন্দে ভরা। কিন্তু যখন আমরা 6 নম্বর মাইনর কর্ড থেকে শুরু করি, তখন মস্তিষ্কের কাছে অভিকর্ষজ কেন্দ্রটাই বদলে যায়। ব্রেন তখন ওই স্যাড বা মাইনর সাউন্ডটাকেই হোম হিসেবে মেনে নেয়। এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা অ্যানালজি ব্যবহার করতে চাই। ধরুন একটা ক্যানভাসে আপনি একটা ছবি আঁকছেন। আপনার কাছে নীল, লাল, হলুদ এবং কালোর মতো কয়েকটি নির্দিষ্ট রং আছে। রাইট। আপনি যদি পুরো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল নীল রঙে ভরিয়ে দেন এবং তার উপর একটু আধটু কালো বা লাল রঙের ছোপ দেন, তাহলে ছবিটাকে একটা সুন্দর হাসি খুশি দিনের আকাশ বলে মনে হবে। কিন্তু আপনি যদি পুরো ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড হিসাবে কালো রং ব্যবহার করেন এবং তার উপর সেই একই নীল, লাল বা হলুদ রঙের ছোপ দেন, তখন ছবিটা হয়ে যাবে গভীর রাতের কোনো বিষণ্ণ দৃশ্য। ওয়াও, একদম। উপাদানে কি? শুধু বেস বা ভিত্তিটা বদলে যাওয়ার কারণে আমাদের পারসেপশন বা দেখার ভঙ্গিটা বদলে যাচ্ছে। মিউজিকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটছে। চমৎকার এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা উদাহরণ দিয়েছেন। 6 নম্বর কর্ড থেকে শুরু করলে ওই মাইনর কর্ডটাই ক্যানভাসের কালো ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। তখন পরবর্তীতে আসা মেজর কর্ডগুলোকেও আর আনন্দের মনে হয় না, মনে হয় যেন গভীর অন্ধকারের মাঝে ক্ষণিকের একটু আলোর ঝলকানি, যা পরক্ষণই আবার মিলিয়ে যাবে। এই কনটেক্সট বা প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষমতাটাই হল মুড হ্যাকিং। অসাধারণ। এরপর আমরা এই 4 কর্ডের ম্যাজিক থেকে বের হয়ে আসব এবং এমন একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব যা হয়তো আরও সরল, কিন্তু এর প্রভাব বিশ্বব্যাপী। একে বলা হয়েছে দ্য 3 কর্ড পাওয়ার ট্রিও। হ্যাঁ, এটি হলো 1-4-5 প্রোগ্রেশন। সি মেজর স্কেলে এরা হলো সি, এফ এবং জি। এই প্রোগ্রেশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এই ফ্যামিলিতে কোনো মাইনর কর্ডের অস্তিত্বই নেই। একদমই নেই। 3টি কর্ডই মেজর, যার কারণে এটি অত্যন্ত স্ট্রং, বোল্ড এবং এনার্জেটিক একটা ফিল নিয়ে আসে গানে। ঠিক, মেজর কর্ডগুলো সাধারণত খুব দ্ব্যর্থহীন হয়। এখানে কোনো স্যাডনেস, বিষাদ বা দ্বিধার জায়গা নেই। মাইনর কর্ড যেমন একটা সূক্ষ্ম অনুভূতির জন্ম দেয়, এখানে সেরকম কিছু নেই। শুধু সরাসরি একটা শক্তি বা এনার্জি কাজ করে। রাইট। এজন্যই এই 3টি কর্ডকে একত্রে পাওয়ার ট্রিও বলা হয়। এরা যেন কোনো প্রশ্ন করে না, শুধু স্টেটমেন্ট দেয়। আর এর ইম্প্যাক্টটা কত বিশাল সেটা ভাবলে অবাক হতে হয়। পুরনো দিনের আমেরিকান রক অ্যান্ড রোল, ব্লুজ মিউজিক থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের ফোক বা বাউল গানের বেশিরভাগই শুধু এই পাওয়ার ট্রিও দিয়ে তৈরি। হ্যাঁ, একদম তাই। ব্যাপারটা আমার কাছে একটা বড়সড় কালচারাল শকের মতো ছিল। মানে আমেরিকার কটন ফিল্ডের ব্লুজ মিউজিক, স্টেডিয়াম কাঁপানো হার্ড রক আর বাংলার প্রত্যন্ত গ্রামের বাউল গান, ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ভাষাগত দিক থেকে এদের মধ্যে আকাশ-পাতাল তফাত। কিন্তু এদের সবার শেকড় বা কঙ্কালটা একই, 1-4-5 ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে। এটা আসলে মানুষের মস্তিষ্ক এবং চেতনার একটা ইউনিভার্সাল বা সার্বজনীন ট্রুথ প্রমাণ করে। মানুষের ব্রেনের বেসিক ওয়ারিং সারা পৃথিবীতেই এক। একটা নির্দিষ্ট মিউজিক্যাল প্যাটার্ন, বিশেষ করে এই 1-4-5-এর মতো সলিড এবং এনার্জেটিক প্যাটার্ন, আমেরিকার একজন শ্রোতার মনে যে প্রাথমিক আবেগ বা উদ্দীপ্ত হওয়ার ফিলিংস তৈরি করে, বাংলার একজন শ্রোতার মনেও ঠিক একই ফিলিংস তৈরি করে। মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আর থাকছে না এখানে। একদম না। ফোক গান বা ব্লুজ মিউজিক সাধারণত খুব মাটি ঘেঁষা, খুব সাধারণ শ্রমজীবী বা প্রান্তিক মানুষের গান। এই গানগুলোর উদ্দেশ্য কোনো জটিল মনস্তাত্ত্বিক গোলকধাঁধা তৈরি করা নয়, বরং মানুষের ভেতরের সোজাসাপটা আবেগটাকে প্রবল শক্তিতে বের করে আনা। আর তাই এর প্রোগ্রেশনও খুব সরল, কিন্তু অত্যন্ত শক্তিশালী। সত্যি বলতে আজকের এই অন্বেষণ মিউজিক শোনার অভিজ্ঞতাটাকে একটা সম্পূর্ণ নতুন ডাইমেনশনে নিয়ে গেছে। আমরা দেখলাম মিউজিক কোনো জাদুকরের টুপি থেকে বের হওয়া এলোমেলো কিছু নয়।
এর পেছনের গণিতটা আবেগহীন নয়, বরং সেই গণিতটাই আবেগের জন্ম দেয়। ঠিক তাই। মিউজিক হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, সাইকোলজি এবং হিউম্যান ইমোশনের এক অপূর্ব এবং নিখুঁত মিশ্রণ। এই যে আমরা 1, 5, 6, 4-এর ম্যাজিক দেখলাম বা শুরুর পয়েন্ট বদলে দিয়ে মুড হ্যাকিং দেখলাম, এগুলো প্রমাণ করে যে আমাদের আবেগগুলো আসলে শব্দের কিছু সুনির্দিষ্ট তরঙ্গে বা প্যাটার্নে সাড়া দেয়। হ্যাঁ, এরপর থেকে যখনই আমরা কোনো প্রিয় গান শুনব, তখন শুধু লিরিক্স বা গায়কের কণ্ঠের ওপর নির্ভরশীল না হয়ে একটু পেছনের ওই মিউজিক্যাল বাক্যগুলোর দিকে খেয়াল করার চেষ্টা করতে পারি। রাইট। গানটা কখন আমাদের হোমে রাখছে, কখন জার্নিতে নিয়ে যাচ্ছে, আর কখন ওই 5 নাম্বার কর্ডের টেনশন দিয়ে আমাদের দম আটকে রাখছে, এই জিনিসগুলো একবার ধরতে পারলে গান শোনার আনন্দটা বহু গুণ বেড়ে যায়। কোনো সন্দেহ নেই, শব্দের এই অদৃশ্য স্থাপত্য সত্যি বিস্ময়ভর।